নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প কৃষ্ণগুপ্তের লেখা মৃত্যুর খাম। কৃষ্ণগুপ্তের লেখা ডেড ভ্যালি আপনারা অলরেডি শুনেছেন গল্পের জন্যতে, আর ডেড ভ্যালি 2 খুব শিগগিরই আসছে। হ্যাঁ, কৃষ্ণগুপ্তের জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। দমদমের সিথির রামকৃষ্ণ সংঘ থেকে 1991 সালে মাধ্যমিক এবং দমদমেরই কুমার আশুতোষ মেন থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995-এ। লেখালেখি শুরু করেন মাধ্যমিকের পর থেকে, তবে পরিণত লেখা শুরু করেন স্নাতক হবার পরে। প্রথমে লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার এবং ভৌতিক গল্প লেখা শুরু করেন। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্মনামে 3টি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে ক্রাইম জোন প্রকাশিত হয়। তারপর প্রফেশনাল জগতে হারিয়ে যান। বর্তমানে একটা আধা সরকারি দপ্তরে কাজ করেন। প্রচুর ঘোরাঘুরি করেন, তাই ওনার লেখায় বিভিন্ন ভ্রমণ স্থানের বর্ণনাও থাকে। বর্তমানে ফেসবুকের দৌলতে আবার নিজেকে খুঁজে পেয়েছেন। এখন বিভিন্ন গ্রুপে নিয়মিত লেখেন। প্রচুর পাঠক পাঠিকা ওনার লেখা পড়তে ভালোবাসেন, এটাই সব থেকে বড় প্রাপ্তি তার কাছে। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওনার প্রায় 34টিরও বেশি বিভিন্ন গল্প অডিও স্টোরি হিসাবে প্রকাশ হয়েছে এবং আরও 8 থেকে 10টি মুক্তির অপেক্ষায়। এটাই লেখক হিসাবে তাকে উৎসাহ দিয়ে চলেছে। গল্প পাঠে আজ আমার সাথে রয়েছে 86.7 তোমার FM থেকে RJ সৃজন, 221B হ্যারিসন রোড থেকে সৌমিতেন্দ্র, আড্ডাবাজ অডিও স্টোরি চ্যানেল থেকে প্রদীপ্তদা, নকটার্নাল অডিও হরর স্টেশন থেকে দেবপ্রিয়া, শিবুদা এবং দারোগা দেবী প্রসাদের লেখক সৌরভ মজুমদার, বিভা এবং রয়েছে তৃষা, প্রচ্ছদ শিল্পী শঙ্খ, অ্যানিমেশনে আমি সৌমেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক কৃষ্ণগুপ্তর লেখা মৃত্যুর খাম। তেরোই জানুয়ারি 2021 সকাল 11টা নাগাদ কোলাঘাটের সুলতানি মির্চির পার্কিং লট থেকে নীলাদ্রি গাড়িটা বার করতেই অনুষ্কা সদ্য তোলা ছবিটা খাম থেকে বার করে দেখতে যেতেই একটা ভয়ানক চিৎকার করে উঠল। ওদের পিছনের আসনে বসে এক ভয়ঙ্কর দর্শন নারী মূর্তি, সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তশূন্য মুখাবয়ব, ঘাড়ের উপর এসে পড়া অবিন্যস্ত চুল, ঠোঁটের কোণ থেকে সরু ধারায় গড়িয়ে পড়া রক্ত মুহূর্তে জানান দেয় এটা কোনো জীবিত মানুষের চেহারা হতে পারে না। অনুষ্কা চিৎকার করে অজ্ঞান হয়ে সামনে লুটিয়ে পড়তেই পিছনের আয়নায় নীলাদ্রির চোখ পড়ল গাড়ির উটকো মেহমানের উপর। এত ভয়ঙ্কর যে কোনো মানুষ হতে পারে তার কোনো ধারণা নীলাদ্রির ছিল না। ও তারপরই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটা ডিভাইডারে ধাক্কা খেয়ে চিরদিনের মতো থেমে যায় ওদের হৃদস্পন্দন। জায়গাটা কোলাঘাট থানার অদূরে দীঘাগামী হাইওয়েতে। ইন্সপেক্টর রাহুল সেন যখন ভাঙাচোরা গাড়িটার ভিতরে উঁকি দিল ততক্ষণে আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মহিলার হাতে তখনও ধরা মুখ খোলা একটা ছবির খাম। বডি পোস্টমর্টেমে পাঠিয়ে গাড়ির ভিতর থেকে প্রাপ্ত জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করলেন তিনি। ড্রাইভিং লাইসেন্স দেখে শনাক্ত করলেন দুজনকে, সম্ভবত এনারা বন্ধু বান্ধবী। মৃত ব্যক্তির নাম নীলাদ্রি মান্না আর মৃতার নাম অনুষ্কা আগরওয়াল। পরিচয় জানার পর কন্ট্যাক্ট নাম্বার দেখে রাহুল মৃতদের বাড়িতে ফোন করে দুঃসংবাদ জানিয়ে থানায় ফিরে এলো। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে দুটো পরিবারের লোকজনই ছুটে এলো। শোকে বিহ্বলিত অবস্থায় তারা কিছুতেই বুঝতে পারল না নতুন কেনা গাড়িতে নীলাদ্রির মতো অভিজ্ঞ চালকের হাতে কিভাবে দুর্ঘটনা ঘটল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর শৈশাবুদের পাঠ চুকিয়ে রাহুল ভাবতে বসল কিভাবে দুর্ঘটনাটা ঘটতে পারে। প্রথমত, আরোহীদের কারোর মুখে মদের অস্তিত্ব পাওয়া যায়নি, তাই মাতাল তত্ত্বটা খাটবে না। দ্বিতীয়ত, অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কার কোনো গল্প নেই। তৃতীয়ত, নতুন গাড়ি, টায়ার ফাটা বা স্লিপ খাওয়ার মতো গল্পও নেই। চতুর্থত, একদম পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাই দৃশ্যমানতা কমারও কোনো সম্ভাবনা ছিল না।
পঞ্চমত, আত্মীয়দের কথায় নীলাদ্রির কোনো উচ্চ রক্তচাপ বা হৃদরোগ ছিল না, যাতে হঠাৎ কিছু বিপদ হতে পারে। তাহলে পড়ে থাকলো একটা মাত্র কারণ, যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত গতিতে গাড়িটা চালানো হয়ে থাকে। শেষের কারণটা সম্পর্কে জানা যেতে পারে একমাত্র আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ থাকলে। আর এক্ষেত্রে তার 50 মিটার আগেই তো রয়েছে একটা ধাবা, নামটাও খাসা, সুলতানি মির্চ। কথাটা ভাবা মাত্রই রাহুল একবার সেখানে ঢু মারল। ওয়েটারের সঙ্গে কথা প্রসঙ্গে জানল সেদিন সকালে এসে ওরা এখানেই ব্রেকফাস্ট করে, আর তাদের সিসিটিভি ফুটেজে ওদের খুব ফুরফুরে মেজাজেই দেখা যায়। তার মানে কোনো প্রকার মনোমালিন্যও ছিল না, যা থেকে কেউ রাগের মাথায় বেপরোয়া ড্রাইভ করতে পারে। রাহুল ভিতরের জিজ্ঞাসাবাদ শেষ করে বাইরে এসে সিসিটিভি ফুটেজ দেখল। না, গাড়ি তো সবে পার্কিং থেকে যাত্রা শুরু করে বড় জোর 50 মিটার গেছিল। আর ছবি দেখে আন্দাজ করা যায় ওই সময় স্পিড খুব হলে 50-60 কিলোমিটার প্রতি ঘন্টাই ছিল। তবে চলতে শুরু করতেই ডান দিক বাম দিক করে এঁকে বেঁকে গাড়িটা সোজা ডিভাইডারে ধাক্কা খায়। আবারও ও থানায় ফিরল। তারপর লিস্টে নোট করা মালগুলোর দিকে একবার তাকিয়ে দেখল। বাকিগুলোর প্রতি সেরকম সন্দেহ না হলেও অনুষ্কার হাতে থাকা খামটার প্রতি নজর গেল। একটা ছবির খাম, আর তার ভিতরে ওনাদের 4টে জয়েন্ট ছবি। খামের উপরে লেখা স্টুডিও ডার্ক। রাহুলের মনে পড়ল এই স্টুডিওটা সুলতানি মির্চের কিছুটা আগেই। তার মানে ওনারা গাড়িতে ওঠার আগে একবার ওই স্টুডিওতে গিয়েছিলেন ছবি তুলতে। তা যে কোনো লোকই যেতে পারে ছবি তুলতে। এর সঙ্গে এই মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, যদিও মৃতার হাতে এই খামটাই ছিল। এরপর 1 মাস কাটল। গতকাল অমাবস্যা ছিল, তাই চারদিকে আজও ঘন অন্ধকার। দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি। স্টুডিও ডার্কের মালিক প্রকাশ গুপ্ত সবে স্টুডিও বন্ধ করতে যাচ্ছিলেন, এমন সময় একটা ফোন এলো। হ্যালো প্রকাশবাবু, আমি ডাক্তার মিহির সরকার বলছি। আরে গতকাল আমাদের জয়েন্ট ছবিটা ডেলিভারি না নিয়েই তো চলে এসেছিলাম। আসলে চেম্বারের সময় হয়ে গেছিল, আজও বিভিন্ন কাজে আটকে পড়ে আর আসা হলো না। কিন্তু কালকে না একটা অফিসিয়াল কাজে আগামীকাল ছবিটা লাগবে। আসলে বুঝতে পারছেন, আপনি কি একটু বাড়ি যাওয়ার পথে কষ্ট করে ওটা আমাকে দিয়ে যেতে পারবেন প্লিজ? প্রশ্নটা শুনে প্রকাশ একটু থমকে গেল। অনুরোধটা খুব সামান্যই, আর ওর বাড়ি যেতেই মাঝে মিহিরবাবুর বাড়ি পড়ে। তবুও এক অজানা আশঙ্কায় ওর গা হাত পা কাঁপতে লাগলো। তবে কি আজও একটা? কি হলো, চুপ করে আছেন যে? হ্যাঁ, আমি পারবো, আসছি আমি। আচ্ছা, আপনি কি কোনো টেনশনে আছেন? কই না তো। ফোনটা রেখে প্রকাশ গতকালের সিরিয়াল নাম্বার দেখে 743 নম্বর ছবির প্রিন্টটা কাঁপা হাতে বার করল প্রিন্টার থেকে। মনে মনে ভাবল সেই গত মাসের 757 নম্বর ছবিটার মতন আবারও এক ভয়ানক পরিণতি হতে চলেছে দুজনের। প্রিন্টের ছবিগুলো থেকে ও কাঁপা হাতে ঘর্মাক্ত শরীরে 4টে ছবি নিখুঁত কেটে খামে ভরে খামটা হাত ব্যাগে নিয়ে স্টুডিও বন্ধ করে বাইরে এলো। তারপর সাইকেলে হাইরোড থেকে অনেকটা নিচে নেমে সরু গলি ঘুপচি দিয়ে 10 মিনিটে পৌঁছে গেল মিহিরবাবুর বাড়ি। ডাক্তার মিহির সরকার এখানকার নামকরা মনোবিজ্ঞানী। কলিং বেল বাজাতেই দোতলা থেকে একটা ব্যাগ নেমে এলো। ও মৃত্যুর খামটা এগিয়ে দিল নিঃশব্দে। তারপর বাড়ি ফিরে এলো। গভীরে যাও, আরো গভীরে যাও। ভোরবেলা মোবাইলটা বেজে উঠতেই চমকে গেল রাহুল। থানা থেকে ইমার্জেন্সি কল ওসির। এখনই তদন্তে যেতে হবে। বিখ্যাত ডাক্তার মিহির সরকার কোনো অজ্ঞাত কারণে সস্ত্রীক মারা গেছেন। খবরটা শুনেই চমকে গেল রাহুল। মিহির বাবুরা 1 বছর আগেও উলুবেরিয়া থাকতেন। কি হলো হঠাৎ যে স্বামী স্ত্রী দুজনেই মারা গেলেন? আধ ঘন্টার মধ্যে মিহিরবাবুর বাড়িতে উপস্থিত হলো রাহুল। ততক্ষণে পাড়ার লোকজনের আনাগোনা বেড়েছে।
এত বড় ডাক্তার বলে কথা। রাহুল ভিতরে ঢুকে দেখল বিছানার উপরে মিহিরবাবুর স্ত্রী কাবেরী বিস্ফারিত চোখে পড়ে আছে। হাতে ধরা ওনাদের সদ্য প্রিন্ট করা একটা জয়েন্ট ছবি, খামে লেখা স্টুডিও ডার্ক। মারা যাওয়ার আগে যে তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন তা তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে। আর ঘরের বাইরে ঝুল বারান্দায় নিচে গ্যারেজের সামনে মৃত পড়ে আছে ডাক্তার মিহির সরকার। বারান্দার গ্রিলে এখনও আটকে আছে তার এক পাটি জুতো। মনে হয় আতঙ্কে শেষ মুহূর্তে পালাতে গিয়ে নিচে পড়ে মারা যান তিনি। বাড়িতে মিহিরবাবু আর তার স্ত্রী ছাড়াও ওনাদের একমাত্র ছেলে আছে বছর 20-এর। সে বর্তমানে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। পুলিশ ফটোগ্রাফাররা ছবি তুলে চলে যেতে বডি দুটো পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়ে ছবিসহ খামটা হাতে ও বেরিয়ে এলো। মিনিট 15 পর ও স্টুডিও ডার্কের কাচের দরজায় খটখট শব্দ করতেই প্রকাশ ভীত সন্ত্রস্ত মুখে দরজা খুলে রাহুলকে দেখে যেন আঁতকে উঠল। আসতে পারি? আসুন স্যার, বসুন। বলুন কি ব্যাপার? সস্ত্রীক মিহিরবাবুর মৃত্যুর খবরটা নিশ্চয়ই পেয়েছেন আপনি? হ্যাঁ, পেয়েছি। বড় ভালো মানুষ ছিলেন। তা ছিলেন বই কি। তা কিভাবে মারা গেলেন তা অনুমান করতে পারেন আপনি? আমি কি করে বলবো? হোমা, আপনি তো জানবেন। আপনার নিশ্চয়ই মনে আছে গত 1 মাস আগে অমাবস্যার দিন এই রাস্তায় একটা দুর্ঘটনায় দুজন মারা যায়। তখনও কিন্তু মৃতার হাতে আপনার স্টুডিও থেকে পাওয়া একটা জয়েন্ট ছবি ধরা ছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলছে গাড়ি দুর্ঘটনায় কিন্তু তারা মারা যায়নি, তার আগেই কোনো একটা কারণে তাদের হৃদযন্ত্র থেমে গিয়েছিল। তার মানে অবশ্যই ভয়ঙ্কর কিছু দেখেছিল। কিন্তু আপনার খামে ভরা ছবিগুলোতে আমি ভয়ঙ্কর কিছু বা সন্দেহজনক কিছু পাইনি। আর আজ মেহেরবাবুর ফ্ল্যাটে ওনার মৃতা স্ত্রীর হাতেও একখানা জয়েন্ট ছবি দেখি আমি। খুব সম্ভবত ওটা দেখেই স্ত্রী আতঙ্কিত হয়ে মারা যান। আর এই ছবিটা বা ছবির সঙ্গে অন্য কোনো কিছু ভয়ঙ্কর দেখে মেহেরবাবু আতঙ্কে পালাতে গিয়ে বারান্দা থেকে নিচে পড়ে যান। আমি এখন জানতে এলাম শুধু একটাই কারণে, এই ভয়ঙ্কর কিছু। এটা কি? যেটা আপনার তোলা ছবিগুলোতে হয়তো নেই, কিন্তু তার উপস্থিতি তখনও হয়তো ভয়ঙ্কর ভাবেই ছিল। রাহুলের কথা শুনে প্রকাশবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবু মুখে আত্মবিশ্বাস ফুটিয়ে বললেন, সরি স্যার, আমি অন্তত এরম কিছু জানি না। তবে আপনি যখন খোঁজ খবর নিচ্ছেন তখন সত্যিটা সামনে আসবেই। তার মানে আপনি কিছু বলতে পারবেন না, তাই তো? রাহুল উঠে দাঁড়িয়ে বলল। তারপর স্টুডিও রুমের ভিতর সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে ওর কম্পিউটারটা একবার চেক করল। এখানে পর পর বিল নাম্বার দিয়ে ছবির ডিজিটাল কপির ফাইল রাখা আছে। এখানে 557 নাম্বার আর 743 নম্বর ছবির হার্ড কপিও আছে। রাহুল 2-1টা ফাইল ক্লিক করে খুলে দেখতে গিয়ে দেখল প্রকাশ ফেব্রুয়ারির এই শীতেও ঘামছে। ওর দিকে চোখ পড়তে রাহুল একটু অবাক হয়ে তাকালো। নিজের মনেই প্রশ্ন করল, ব্যাপারটা কি? লোকটা কি কিছু লুকোচ্ছে? কিন্তু আপাত দৃষ্টিতে তো সেরকম সন্দেহজনক কিছু চোখে পড়ল না। রাহুল কম্পিউটার থেকে ওর দৃষ্টি একটু অন্যদিকে নিতেই প্রকাশের চোখে মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। আচ্ছা, ওই পিছনের ঘরটা কিসের? দরজাটা একটু খুলুন তো। ওটা ডার্ক রুম। আগে ছবি ওয়াশিংয়ের সময় ব্যবহার হতো। বর্তমানে ডিজিটালাইজড হওয়ার পর থেকে ওখানে আর কাজ হয় না। সরাসরি এখান থেকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট হয়ে যায়। পিছনের দরজাটা খুলে বলল প্রকাশ। রাহুল ঘরটাতে ঢুকে আলোটা জ্বালাতে বলতেই প্রকাশ সুইচ অন করল। একটা 7x7 ঘর, চারদিকে বড় বড় ছবির ফ্রেম আটকানো, কোনো জানলা নেই। রাহুল সব দেখে থানায় ফিরে এলো। ওর মন বলছে ছবির ভিতরই কোনো রহস্য আছে, এমন ভয়ঙ্কর কিছু যা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু কিছু একটা আছে। পরদিন ওকে একটুও অবাক না করে পোস্টমর্টেম রিপোর্ট এলো। কোনো আতঙ্কজনিত কারণেই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে মৃত্যু হয়েছে 62 বছর বয়সের মিহিরবাবুর আর 57 বছরের কাবেরী দেবীর। তবে মিহিরবাবুর ক্ষেত্রে অবশ্য চোট আঘাতজনিত কারণও ছিল। আরও 2 দিন কাটল।
প্রকাশের উপর থেকে সন্দেহ গেল না রাহুলের, কিন্তু শুধু সন্দেহের বশে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না। তাই রাহুল থানায় বসে ভাবতে লাগলো। তারপর কনস্টেবল অলোককে বলল, আচ্ছা, তুমি তো অনেক বছর এই থানাতে আর এই এলাকাতে আছো। প্রকাশ গুপ্ত সম্পর্কে কোনো পুরনো তথ্য বা কোনো কথা আমাকে বলতে পারো? অলোক কিছুক্ষণ ভেবে বলল, প্রকাশ এ পাড়াতে বেশি দিন আসেনি। হাইওয়ের ধারে স্টুডিওটা মাস 3-4 আগে কিনেছে অশোক সাহা মারা যাওয়ার পর। একটা সিগারেট ধরিয়ে রাহুল প্রশ্ন করল, আচ্ছা, এই অশোক সাহাটা কে? এই স্টুডিওটা আগে অশোক সাহারই ছিল, আর রাহুল কর্মচারী হিসেবে সদ্য জয়েন করেছিল গত বছরের মে মাসে। তারপর গত বছরের জুনের এক অমাবস্যার সন্ধ্যায় হঠাৎ অশোকের রহস্যজনকভাবে মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্ট বলছে আতঙ্কিত হয়ে স্ট্রোক হয় অশোকের। এরপর বেশ কদিন স্টুডিও বন্ধ ছিল। তারপর অশোকের বউ একদিন জলের দরের দোকানটা প্রকাশকেই বেচে দেয়। খুব ইন্টারেস্টিং স্টোরি। অশোকবাবু মারা যাওয়ার কেস স্টাডিটা একটু নিয়ে আসুন তো। সেদিন সন্ধ্যাবেলায় অশোক দাসের ফাইলটা দেখল রাহুল। প্রত্যক্ষদর্শী একমাত্র প্রকাশ, যদিও সে তখন বাইরের রিসেপশনে ছিল। প্রিন্টার থেকে ছবি বার করে খামে ভরার সময়ই বন্ধ ঘরে অশোকের মর্মান্তুদ আর্তনাদ শোনে প্রকাশ। পরে থানায় ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে বডি উদ্ধার করে। তখনও হাতে ধরা 41 নম্বর খামটা। তার মানে নীলাদ্রি, অনুষ্কা, মিহিরবাবু আর কাবেরী প্রথম নয়। প্রায় বছর খানেক আগে অশোককে দিয়ে শুরু হয়েছিল এই মৃত্যু মিছিল। সেদিন সন্ধ্যাবেলায় আবার স্টুডিও ডার্কে এলো রাহুল। প্রকাশ ফাঁকাই ছিল। ওকে দেখে চমকে উঠল, তবু মুখে অভয় ফুটিয়ে বলল, আসুন স্যার, কি ব্যাপার বলুন তো। আমি কিছু বিষয় জানতে চাই। বলুন স্যার। এই দোকানটা কবে কিনেছিলেন আপনি? মাত্র 3-4 মাস হবে স্যার। শুনেছি এখানে নাকি আগেও একটা স্টুডিও ছিল, স্টুডিও জ্যোতি। মালিক হঠাৎ মারা যাওয়ায় ওনার স্ত্রী জলের দরে বেচে দেন আপনাকে। রাহুলের কথায় প্রকাশ মাথা নিচু করে চুপ করে থাকল। তা সম্মতির লক্ষণ বুঝে রাহুল আবার বলল, তা মাঝে তো একটা প্লাইয়ের দেওয়াল, আর আপনি তো তখন স্টুডিওতেই ছিলেন। তবু অশোকবাবুর চিৎকার চেঁচামেচির বাইরে আপনি কি সত্যি আর কোনো কিছু দেখতে বা শুনতে পাননি? না স্যার। আচ্ছা, 41 নম্বর ছবিটা নিশ্চয়ই আপনার কম্পিউটারে আছে, একবার দেখানো যাবে? রাহুলের কথায় সিরিয়াল নাম্বার দেখে একটা জয়েন্ট ছবি দেখালো প্রকাশ। সেই সিরিয়াল নাম্বার দেখে খাতা থেকে কাস্টমারের নাম আর ফোন নাম্বার পেয়ে গেল রাহুল। মিস্টার ঋত্বিক সেন এবং মিলি সেন, ওনাদের এনগেজমেন্টের ছবি ছিল ওটা। প্রকাশকে আর কোনো প্রশ্ন না করে ও থানায় ফিরে এলো। সব যেন কেমন জট পাকিয়ে যাচ্ছে। প্রকাশ কোনোভাবে যুক্ত, অথচ কিভাবে সেটাই মাথায় আসছে না। মাথার ভিতরটা কেমন যেন দপদপ করছে। ওর আবার বেশি জটিল কোনো তত্ত্ব নিয়ে বেশিক্ষণ ভাবা নিষেধ। থানা থেকে 2 মিনিট হাঁটা দূরত্বে এক কামরার একটা ভাড়া বাড়িতে ঢুকতেই মায়ের ফোন এলো। কি রে বাবা, কেমন আছিস? সময় করে ওষুধগুলো খাচ্ছিস তো? আমি না খুব চিন্তায় আছি। আরে না মা, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি আর বাবাও সাবধানে থেকো। আচ্ছা রাহুল, এই সামনের রোববার একটু অফিসারকে বলে আসতে পারবি দুপুরে? কেন বলো তো? তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। কেন আবার ওসব করছো মা? এই তো দিব্যি আছি, আবার কোনো যন্ত্রণা নিতে চাই না আমি। সবাই যে রুবিনার মতো হবে এমন তো নয় বাবা। আমরা বেঁচে থাকতে একটা পাকা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। ঠিক আছে, দেখছি কি করা যায়। রাহুল ফোনটা রাখল। রবিবার মেয়ে দেখতে যেতেই হলো নন্দকুমারের কাছে। সুপর্ণাকে দেখে বেশ ভালো লাগলো ওর। হবু বরকে পুলিশে দেখে সুপর্ণাও প্রচণ্ড উত্তেজিত। বাড়ির লোকের আড়ালে যে 2-1টা কথা হলো তাতে আগামী শনিবার অমাবস্যার দিন তাজপর বা মন্দারমণিতে ভরা কোটাল দেখতে যাওয়ার প্ল্যান হলো। এর মধ্যে
মৃত অশোক দাসের কেসটা নিয়ে ঋত্বিকবাবুদের ফোন করে কোনো লাভ হয়নি। ওনারা ছবি তুলে বাইরে এসে একটু সুলতানি মির্চিতে খেতে গিয়েছিল, আর ভিতরে অশোকবাবু কম্পিউটার থেকে ছবিগুলো প্রিন্ট করছিলেন। তখনই দুর্ঘটনাটা ঘটে। রাতে শোয়ার আগে ডাক্তার মিহির সরকারের দেওয়া প্রেসক্রিপশন মতন ওষুধগুলো খেলো রাহুল। সুপর্ণার কাছ থেকে একটা ছবি ও বলে নিয়ে এসেছিল। বেশ মিষ্টি মেয়েটা। ফটোটাতে একটা চুমু খেয়ে ছবিটা ও ওয়ালেটের উপরের খাপে রাখল। তখনই হঠাৎ রুবিনার ছবিটা নিচে পড়ে গেল। ওকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবার পর ছবিটাও ফেলে দিয়েছিল, কিন্তু কিভাবে যেন ওটা রয়েই গিয়েছিল। শুয়ে শুয়ে কষ্টের দিনগুলো মনে পড়তে লাগলো ওর। রুবিনার সঙ্গে প্রায় বছর খানেকের প্রেম ছিল, যদিও দুটো আলাদা সম্প্রদায় হওয়ায় দুটো পরিবার কখনোই তা মেনে নেয়নি। তবু স্বপ্ন ছিল একসাথে ঘর বাঁধার, কিন্তু ভাবেনি মেয়েটা ওকে ধোঁকা দিতে পারে। শেষ পর্যন্ত তাই হয়েছিল। গত বছরের মে মাসের 22 তারিখের অমাবস্যার রাতে ও হঠাৎ অন্য কারোর সাথে পালিয়ে যায়, আর তারপর থেকেই ও ভীষণ একা। মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সদ্য জয়েন করা পুলিশের চাকরিতে দীর্ঘদিন ছুটি নিয়েছিল। ওর সেরে ওঠার পিছনে ডাক্তার মিহিরের অবদান ওর জীবনে অনস্বীকার্য। তবে ও বর্তমানে মানসিকভাবে সুস্থ হলেও ওই সময়কার কোনো স্মৃতি আজ আর মনে নেই। আজ 13ই মার্চ। অফিস থেকে একটু সময় পাওয়া গেল বিকেলের জন্য। সুপর্ণাকে দুপুরে ফোন করতেই ও নন্দকুমারের কাছে দাঁড়িয়েছিল। ওর বাইকে আসতে আধ ঘন্টা লাগলো। তারপর দুজনে মিলে সোজা তাজপুরের সমুদ্র সৈকতে। কপাল গুনে 2-1জন পর্যটক ছাড়া ভিড় ছিল না সেদিন। দুজনের দুজনকে চেনার এর চেয়ে বড় সুযোগ নেই। পড়ন্ত রূপলি বিকেল, পশ্চিম আকাশে ঢলে পড়া রক্তিম সূর্য, সোনালি সৈকত আর অফুরন্ত হাওয়া, তার সাথে রবীন্দ্রসঙ্গীত। সুপর্ণা যে এত ভালো গান গায় তা ওকে দেখার দিন ও বোঝেনি। একটা পড়ে থাকা নৌকার খোলে ওরা পরস্পরকে চিনতে জানতেই সন্ধ্যা আসন্ন। এবার বেরার পালা। সুপর্ণা বলল, আমাকে ঘোরাতে নিয়ে আসার জন্য ধন্যবাদ। রাহুল হেসে জবাব দিল, ধন্যবাদ তো তোমার প্রাপ্য, এত সুন্দর একটা বিকেল দেওয়ার জন্য। রুবিনা ছেড়ে চলে যাবার পরে সব মেয়ের প্রতি একটা বাজে ধারণা হয়েছিল। সুপর্ণা ওর পাশ ঘেঁষে বসা রাহুলের মাথায় হাত বুলিয়ে বলল, এমনও তো হতে পারে রুবিনা তোমায় ভালোর জন্যই ছেড়ে গেছিল। রাহুল মাথা ঝাঁকিয়ে হতাশ কণ্ঠে বলল, হতে পারে তা, কিন্তু আমার এই 6টা মাস আর ফিরে আসবে না। প্রায় উন্মাদ আশ্রমে যেতে বসেছিলাম আমি। সন্ধ্যা আসন্ন বলে একসময় ওরা ফিরতে লাগলো। সুপর্ণা আজ কোলাঘাটে ওর মাসির বাড়ি ফিরবে। সুলতানি মির্চির ওখানে আসতেই ওরা ডিনারটাও সেরে নিল একেবারে। তারপর কি একটা মনে পড়তেই রাহুল সুপর্ণাকে নিয়ে একবার স্টুডিও ডার্কে এলো। প্রকাশ তখন স্টুডিও বন্ধ করার তোড়জোড় করছিল। ওকে সুপর্ণার সঙ্গে দেখে বেশ অবাকই হলো। আমাদের একটা জয়েন্ট ছবি তুলতে হবে তাড়াতাড়ি। রাহুলের কথায় প্রকাশ ফ্যাকাশে মুখে আবার ভিতরের দরজা খুলল। ওরা ভিতরে ঢুকতেই ছবি তুলতে 1 মিনিট লাগলো। স্টুডিও থেকে ফিজ মিটিয়ে বেরোতে গিয়ে রাহুল আবার দাঁড়িয়ে পড়ল। রিসেপশনের চেয়ারের পিছনের দেওয়ালে একটা 1 ইঞ্চি গর্ত, যা দিয়ে স্টুডিওর আলো বাইরে আসছে। ও প্রকাশকে আর কিছু না বলে বেরিয়ে এসে সুপর্ণাকে ওর মাসির বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল। পরদিন দুপুরবেলা পেট্রোলিং করবার সময় জিপ থেকে নেমে ছবিটা প্রকাশের হাত থেকে নিল। ও ওখানেই খুলতে গিয়েছিল, কিন্তু সবার সামনে পারিবারিক ব্যাপার নিয়ে আসাটা ঠিক নয় মনে করে থানায় ফিরল। সারাদিনের বিভিন্ন ঝঞ্ঝাটের কাজ সেরে বাড়ি ফিরতে ওর বেশ রাত হলো। ডিনার পর্ব মিটলে ছবিটার কথা মনে পড়তে ও খামটা বিছানায় নিয়ে বসল। সাম্প্রতিক ঘটনার প্রবাহ আর মৃত্যু মিছিলের কথা মনে পড়তেই ও সতর্ক হলো। ঘটনাচক্রে গতকালও অমাবস্যা ছিল। দুরু দুরু বুকে খোলা খামটা থেকে একটা ছবি বার করতেই একটা নীল আলো
ছড়িয়ে পড়ল ঘরময়। বেশ অবাক হয়ে ছবিটার দিকে চোখ পড়তেই ওর চোখ জোড়া বিস্ফারিত হলো। এটা কি? ওর আর সুপর্ণার পাশাপাশি ছবির মাঝে ক্রমশ বিবর্ধিত এক ভয়ঙ্কর মুখাবয়ব। ঘাড়ের ওপর পড়া অবিন্যস্ত চুল, সাদা বিবর্ণ মুখ, হিংস্র দৃষ্টি। এরকম ভয়ঙ্কর মুখ ও কখনো দেখেনি। রাহুল ছবিটা ফেলে দিয়ে খাট থেকে মেঝেতে ছিটকে পড়ল আর লক্ষ্য করল ছবির সেই ভয়ঙ্কর মুখ পূর্ণাবয়ব চেহারা নিয়ে ওরই সামনে দাঁড়িয়ে। কি ভীষণ তার দৃষ্টি, যেন ওকে দগ্ধ করে দেবে মুহূর্তেই। ওর হৃৎস্পন্দন ক্রমশ দ্রুততর হতে লাগলো। ওর ভয়ে চিৎকার করতে ইচ্ছে হলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। একজন বছর 25-26-এর মহিলা, বড় বড় চুল, মুখের আদলটা ওর কেমন যেন চেনা চেনা। হঠাৎ প্রচণ্ড ভীত অবস্থার মধ্যেও ওর মুখ থেকে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো, রুবিনা। মুহূর্তের মধ্যে নারী শরীরটা যেন কেমন কেঁপে উঠল। ওর দুটো হাত ধরে কেমন যেন ঝুঁকে এলো ওর মুখের কাছে। ভয়ঙ্কর দৃষ্টিটাও যেন কেমন মিলিয়ে গিয়ে একটা শোকার্ত চাহনিতে পরিণত হলো। রাহুল, রাহুল, আমি রুবিনা, রুবিনা খাতুন। একটা কর্কশ কণ্ঠ যেন ওর নাম ধরে ডাকলো। রাহুল মাথা তুলল। ঘরের নীল আলোটা যেন আরো প্রকট হলো, কিন্তু ওর সামনের অবয়বটা কেমন যেন নিস্তেজ, কেমন যেন হতাশ। কর্কশ আওয়াজটা যেন ফিস ফিস করে বলল ওকে। দুটো বরফ শীতল স্পর্শ যেন ওকে টেনে এনে বিছানায় বসালো। বিপরীত দিকেও কেউ যেন একটা বসলো। ততক্ষণে প্রাথমিক জড়তা আর ভয় কাটিয়ে রাহুল এবার একটু জোরেই ডেকে উঠল, রুবিনা, রুবিনা, তুমি কি এসছো? তার মানে তুমি কি মৃত? আমি যে ভেবেছি তুমি আমায় ছেড়ে ওই মিজানুরের সঙ্গে। ওর কথাই অবয়বটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। ওর সাদাটে মুখে কষ্ট আর হতাশার ছাপ স্পষ্ট। রাহুল বুঝল অবয়বটা কাঁদছে। রুবিনা, তোমার কি হয়েছিল? তুমি কিভাবে মারা গেলে? আমাদের ভিন্ন সম্প্রদায়ের মেলামেশাটা তোমার বা আমার কারোর বাড়ির লোকে মেনে নিল না। তাই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব ভাবলাম। তাই মিজানুর নামে এক অলৌকিক চরিত্রের সঙ্গে আমার সম্পর্ক আছে বলে তোমার কাছে মিথ্যে বললাম। যেন মহাজগতের বাইরের কোনো অপার্থিব কিছুর আওয়াজ শুনছে রাহুল। ভয় ভাবটা কেটে গিয়ে কেমন একটা আচ্ছন্ন ভাবে রয়েছে এখনো। তোমার কাছে প্রমাণ দিতে একটা উটকো লোকের ছবিও হাজির করেছিলাম, যাতে তুমি আমাকে ঘেন্না করে আমার থেকে দূরে সরে ভালো থাকো। কিন্তু তবুও তুমি আমাকে হারাবার ভয় সেদিনই আমার সঙ্গে এঙ্গেজমেন্ট সারতে চাইলে। তারপর বাইকে কোলাঘাট পার করে সুলতানি মির্চিতে ডিনারের পর আমাদের এঙ্গেজমেন্টের রঙিন মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে স্টুডিওর জ্যোতিতে নিয়ে এলে। কিন্তু ছবি তোলার মুহূর্তে খেয়াল করলে রিংটাই সোনার দোকানে ফেলে এসেছ। দোকানটা প্রায় 30 কিলোমিটার দূরে, তখনও খোলা ছিল। ওটা পরে যে কোনো সময় এনে পড়ানো যেত, কিন্তু আমার মিথ্যে করে সাজানো মেজানোর পাশে নিজেকে বিপন্ন মনে করে আর আজকেই আমার সঙ্গে এঙ্গেজমেন্ট পাকা করবে বলে আমাকে স্টুডিওতে নিশ্চিন্তে বসিয়ে তুমি আবার বাইক নিয়ে বেরিয়ে গেলে। দিনটা ছিল অমাবস্যা। হাই রোডের ধারে আমি স্টুডিওর ওপর রিসেপশনে খুব দুশ্চিন্তায় বসেছিলাম। এখানে তখন আমি আর স্টুডিওর মালিক ছাড়া কেউ ছিল না। লোকটাকে তুমি সরল মনেই সব বলে রেখেছিলে।
মিনিট 10 পরই হঠাৎ লোকটা আমাকে ভিতরের রুমে ডাকে। আমি বোকার মতন সেখানে ঢুকতেই লোকটা দরজা লক করে দেয়। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমার কোনো অনুরোধ উপরোধও লোকটা থামেনি। আমার সমস্ত শরীর নিয়ে আধ ঘন্টা ধরে লোকটা তাণ্ডব চালায়। আমার আর প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। আমি তখন ওই অবস্থার মধ্যে বুঝি লোকটা হাত ঘড়ি দেখছে ঘন ঘন। তখন আমি পুরো অজ্ঞান হইনি, পুরো অজ্ঞান হইনি। একটু একটু মনে আছে যেন লোকটা আমাকে ডার্ক রুমের ভেতর দিয়ে কোনো একটা নিচু স্থানে টেনে আনে। তারপর তার মধ্যে একটা গর্ত খুঁড়ে আমাকে হাত পা বেঁধে তাতে ফেলে দেয়। তারপর আর কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু না। হায় ভগবান, কি পাশবিক নির্যাতন! দাঁড়াও, তারপর আমি বলছি। আমি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই ফিরে আসি। আমি হতাশায় আংটিটা ছুঁড়ে ফেলে দিলাম। মন থেকে তোমাকে প্রবলভাবে ঘৃণা করতে শুরু করলাম। আমি বারবার মনে হলো তুমি আমাকে ঠকিয়েছ। আমার তিল তিল করে গড়ে তোলা একটা স্বপ্ন তুমি নষ্ট করে দিয়েছ। শুধু সে রাত নয়, পরপর 8-10টা রাত আমি নিদ্রাবিহীনভাবেই কাটালাম। অনুভব করলাম আমার চারিদিকের পৃথিবী কেমন যেন বদলে গেছে। নিজেকে আর তার সঙ্গে যেন আমি মেলাতেই পারছিলাম না। সব সময় তখন তোমার কথা ভাবতাম আর ঘেন্না করতাম। আস্তে আস্তে খাওয়া দাওয়া, চলাফেরা, কাজকর্ম সব বন্ধ হতে বসলো। রাস্তায় বের হলেই সবাই আমাকে পাগল বলতো। শেষ পর্যন্ত হয়তো কোনো উন্মাদ আশ্রমেই আমাকে চালান দিত, যদি না আমার জীবনে ডাক্তার মিহির সরকার আসতো। আমি জানি তুমি তোমার উপর ঘটে যাওয়া এইসব ঘটনার প্রতিশোধ নিয়েছ। তুমি অশোককে তার কৃতকর্মের শাস্তি দিয়েছ। কিন্তু তুমি এতগুলো নিরীহ মানুষকে এভাবে কি করে মারলে রুবিনা? ওর কথাই রুবিনা আবার ওর দিকে কটমট করে তাকালো। এক মাথা চুলের মাঝে ওর দৃষ্টি আবার জ্বলন্ত। আমি শুধু তাদেরই মেরেছি যারা প্রতি মাসের অমাবস্যাতে আমার মৃত্যুর দিন তার সঙ্গী ও সঙ্গিনীকে নিয়ে এইখানে ছবি তুলতে আসতো। আসলে নিজের সুখ স্বপ্ন যখন শেষ হয়ে গেছিল, তখন অন্য কারোর সুখানুভূতি আমি দেখতে পারছিলাম না। আমি এভাবেই তাদেরকে শেষ করতে থাকবো যতক্ষণ আমার মুক্তি হবে। না হলে অমাবস্যার দিন তোলা সমস্ত জয়েন্ট ছবিতে আমি বন্দী হয়ে থাকবো। কিন্তু এটা তো অন্যায় রুবিনা, তাদের কি দোষ? দোষ বা গুণ তুমি আমি বিচার করার কে? আমার কি দোষ ছিল? পরিবার আর সমাজের বিপরীতে গিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। তোমার যাতে ক্ষতি না হয় তার জন্য আমি তোমার জীবন থেকে সরে যেতেই চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তুমিও তো আবার নতুন করে সম্পর্কে জড়াতে চেয়েছো। এই ছবি তো তারই প্রমাণ। আমি যে তোমাকেও ছাড়তে পারবো না রাহুল। তোমাকে আর কারোর সঙ্গে এঙ্গেজড হতে দেব না। তুমি শুধু আমার ছিলে আর তাই থাকবে। ওর কথা শুনতে শুনতে রাহুল অনুভব করলো ওর গলায় দুটো বরফ ঠান্ডা স্পর্শ যেন ক্রমশ চেপে বসছে। ওর নিঃশ্বাসটা যেন আটকে যাচ্ছে ক্রমশ। ও বাঁচার জন্য হাত পা ছুটতে লাগলো। ঠিক এমন সময় কারা যেন দরজায় প্রবলভাবে ধাক্কা মারতে লাগলো। ওর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, তবুও ফ্যাকাশে গলায় চিৎকার করার চেষ্টা করলো। হঠাৎ অনুভব করলো গলার চাপটা যেন হালকা হয়ে গেছে। খোলা জানালা দিয়ে দেখলো দূরে নদীর পাড়ে হ্যারিকেনের আলোয় কাউকে যেন সমাহিত করা হচ্ছে।
ঠিক এমন সময় দরজাটা খুলে গেল। বাইরে ওসি সাহেব আর প্রকাশবাবুর গলা। রাহুল, তুমি ঠিক আছো তো? রাহুল! দুজনেই উদ্বিগ্ন মুখে ওর পাশে এসে বসল। প্রকাশ উত্তেজিত হয়ে বলল, স্যার, আমি কিছু তথ্য গোপন করেছিলাম, কিন্তু আজ যে আপনি বিপদে পড়তে চলেছেন তা বুঝে ওসি সাহেবকে সব জানাই। আসলে স্টুডিও আর রিসেপশনের মাঝে একটা ছোট্ট ছিদ্র আছে, যা হয়তো আপনার নজর এড়ায়নি। ওটা ইলেকট্রিকের ওয়ারিং করার সময় কোনো কারণে হয়ে থাকবে। সেদিন অশোকবাবুর চিৎকার কানে আসতেই আমি তাতে উকি মারি আর পুরো ঘটনাই দেখতে পাই। এত ভয় আর কোনো দিন পাইনি। ওই ঘটনা থেকে শিক্ষা নিতে আমি ছবি প্রিন্ট করার পর উল্টো দিকে কাঁচি চালাতাম, যাতে ছবিতে বন্দি ওই আত্মার সঙ্গে সরাসরি আই কন্ট্যাক্ট না হয়। কিন্তু এই ঘটনা জানাজানি হলে পাছে স্টুডিও বন্ধ হয়ে যায়, তাই বলিনি। তবে আজ যে বিষয় উদ্ঘাটন হলো তার বিষয়ে কিচ্ছু জানতাম না। আজ ডার্করুম পরিষ্কার করতে গিয়ে হঠাৎই একটা ছবির ফ্রেম নড়ে যেতে একটা গুপ্ত দরজার হদিশ পাই। তার পিছনে একটা সিঁড়ি, সেটা দিয়ে নামতেই নিচে দিকে একটা মাটির চাতাল, একটা অব্যবহৃত বাথরুম, চারিদিকটা দেওয়াল তোলা, মাঝে মেঝেহীন মাটি। তা থেকেই বেরিয়েছিল একটা মহিলার হাতের কঙ্কাল, তার সঙ্গে পচা দুর্গন্ধ। এরপরই আমি ওই স্টুডিওতে ভিজিট করি আর বেসমেন্টের মাটি খুঁড়ে একটা পচা গলা মহিলার বডি আবিষ্কার করি। তারপর অতি দ্রুত পোস্টমর্টেমের ব্যবস্থা করে সৎকারের ব্যবস্থাও করে ফেলি। রিপোর্টে পরিষ্কার যে... প্লিজ থামুন স্যার, আমি জানি এরপর ঠিক কি হয়েছিল। আমায় বরং একটু শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। আমি শেষবারের মতন রুবিনাকে শ্রদ্ধা জানাতে চাই। রাহুলের কথায় প্রকাশবাবু আর ওসি সাহেব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তখন কবরে মাটি দেওয়া অনেকটাই হয়ে গিয়েছিল। রাহুল একটা ফুলের তোড়া নিয়ে কবরের কাছে রাখল। ওর মনে হলো রুবিনা যেন তা গ্রহণ করল হাসি মুখে।